নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটি কোনো সাধারণ নিউজ বুলেটিন নয়, বরং ভারতের সার্বভৌমত্ব এবং আমেরিকার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্কের এক অগ্নি পরীক্ষার বিশ্লেষণ। আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে কূটনীতি, গোয়েন্দা সংস্থা এবং আদর্শগত লড়াই এক বিন্দুতে মিশে গেছে। কল্পনা করুন, আমেরিকার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে একটি ফাইল জমা পড়েছে। সেই ফাইলে লেখা আছে ভারতের গোয়েন্দা সংস্থা অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস এবং বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা RSS-এর উপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনস জারি করতে হবে। শুধু তাই নয়, ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন ঘোষণা করে সমস্ত আর্মস এক্সপোর্ট বা অস্ত্র সরবরাহ বন্ধ করার সুপারিশ করা হয়েছে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে হেডলাইনটি দেখছেন সেটি কোনো গুজব নয়। মার্কিন সরকারের একটি প্যানেল সরাসরি সুপারিশ করেছে যে RSS এবং রয়ের সমস্ত অ্যাসেট ফ্রিজ বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক এবং তাদের সদস্যদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হোক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আমেরিকাতে ভারতের বিরুদ্ধে এই জিওপলিটিক্যাল কনস্পিরেসি দানা বাঁধছে? আজ আমরা এই পুরো রহস্যের গভীরে যাব। আপনারা স্ক্রিনে যে প্রতিবেদনটি দেখছেন সেটি প্রকাশ করেছে USCIRF বা ইউনাইটেড স্টেটস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়ান ফ্রিডম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই সংস্থাটি আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি মার্কিন কংগ্রেসের দ্বারা পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্যানেল, যাদের কাজ হলো বিশ্বের প্রতিটি দেশে ধর্মীয় স্বাধীনতা কেমন আছে তার একটি বার্ষিক রিপোর্ট তৈরি করা এবং হোয়াইট হাউসকে পরামর্শ দেওয়া। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই প্যানেলটির মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে ভারত। তাদের 2026 সালের এই সাম্প্রতিক রিপোর্টে তারা দাবি করেছে যে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার প্রচণ্ডভাবে খর্ব হচ্ছে। আর সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো, এবার তারা কোনো রাগঢাক না রেখে সরাসরি আঙুল তুলেছে RSS বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দিকে। তাদের দাবি ভারতে এই পরিস্থিতির জন্য RSS-এর আদর্শগত প্রভাবই দায়ী। এবার আসুন একটু গভীরে গিয়ে এর টেকনিক্যাল কমপ্লেক্সিটি বা প্রযুক্তিগত দিকটা বুঝি। রিপোর্টে যে শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে তা হলো টার্গেটেড স্যাংশনস। আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি অত্যন্ত মারাত্মক অস্ত্র। কেন? কারণ এই স্যাংশন বা নিষেধাজ্ঞা যদি একবার কার্যকর হয় তবে তার প্রভাব হবে সুদূর প্রসারী। প্রথমত, এটি কার্যকর করা হতে পারে গ্লোবাল ম্যাগনিটস্কাই হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে। যদি ডোনাল্ড ট্রাম্প এই ফাইলে সই করেন তবে RSS বা রয়ের শীর্ষপদে থাকা যে কোনো ব্যক্তি, এমনকি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাদের ভিসা রিভোকেশন বা ভিসা বাতিল করা হবে এবং তারা কোনোদিন মার্কিন ভূমিতে পা রাখতে পারবেন না। দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর দিক হলো ফিনান্সিয়াল প্যারালাইসিস। আপনারা জানেন যে আমেরিকার ডলার সারা বিশ্বের রিজার্ভ কারেন্সি। যদি এই সংস্থাগুলোর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পদ মার্কিন ব্যাংকিং সিস্টেমে থাকে তবে আমেরিকান সরকার মুহূর্তের মধ্যেই তা ফ্রিজ বা জব্দ করে দেবে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের $300 বিলিয়ন যেভাবে আমেরিকা আটকে দিয়েছিল, ঠিক সেই একই পদ্ধতিতে ভারতের এই সংস্থাগুলোর উপর অর্থনৈতিক স্ট্রাইক করার সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এখানে আরও একটি ভয়ের জায়গা আছে। আমেরিকা যদি ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে অফিসিয়ালি ব্ল্যাকলিস্ট করে দেয় তবে ভারতের ওপর CAA-TS-এর মতো কঠোর আইন প্রয়োগের পথ প্রশস্ত হবে। এর মানে হলো, আমরা যদি রাশিয়ার থেকে কোনো উন্নত অস্ত্র কিনি বা আমেরিকার নীতিবিরোধী কোনো কাজ করি তবে আমেরিকা আইনগতভাবে আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাতে পারবে। USCIRF কার্যত ডোনাল্ড ট্রাম্পের হাতে এমন একটি অস্ত্র তুলে দিতে চাইছে যা দিয়ে তিনি যে কোনো সময় ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পারেন। এটা কি কেবল ধর্মীয় স্বাধীনতার চিন্তা, নাকি ভারতের ক্রমবর্ধমান গ্লোবাল পাওয়ারকে টেনে ধরার একটা নীল নকশা? উত্তরটা আমাদের সবারই ভাবা উচিত। কিন্তু বন্ধুদের মনে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞার তালিকায়? সাধারণত কোনো দেশের গোয়েন্দা সংস্থার উপর নিষেধাজ্ঞার কথা তখনই ওঠে
যখন সেই সংস্থাটি অন্য কোনো দেশের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি জটিল এবং একটি পরিকল্পিত গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ। আপনারা স্ক্রিনে দ্য ওয়ারের এই রিপোর্টটি দেখছেন। এখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইউএস সিআইআরএফ শুধু আরএসএস নয়, বরং সরাসরি রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। কিন্তু কেন? কারণটা লুকিয়ে আছে গত 1 বছরের কিছু আন্তর্জাতিক ঘটনায়। কানাডায় হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ড থেকে শুরু করে আমেরিকায় গুরপাত বন্ত সিং পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র, এই প্রতিটি ইস্যুকে পশ্চিমী দুনিয়া এক সুতোয় বাঁধার চেষ্টা করছে। তারা একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে চাইছে যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন বিদেশি মাটিতে গিয়ে টার্গেটেড কিলিং বা অপারেশন চালাচ্ছে। যদিও ভারত সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও এই সুপারিশের মাধ্যমে আমেরিকার একটি অংশ ভারতকে চাপে রাখতে চাইছে, যাতে ভারত তাদের ভূরাজনৈতিক স্বার্থে বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে সবসময় সায় দেয়। এখানেই শেষ নয়, এই বিতর্কের জল গড়িয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। কংগ্রেসের মতো বিরোধী দলগুলো এই রিপোর্টকে হাতিয়ার করে বলছে যে আরএসএস এর কার্যকলাপ ভারতের অভ্যন্তরীণ সংহতির জন্য ক্ষতিকর। কিন্তু আমাদের এখানে একটি বিষয় খুব নিরপেক্ষভাবে বুঝতে হবে। ভোটের রাজনীতি বা দলের আদর্শ আলাদা হতে পারে, কিন্তু যখন একটি বিদেশি রাষ্ট্র বা প্যানেল ভারতের কোনো সংস্থার উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা জারির কথা বলে, তখন তার কোনো দলীয় বিষয় থাকে না। এটি সরাসরি ভারতের সভারেনিটি বা সার্বভৌমত্বের ওপর আঘাত। একবার ভেবে দেখুন, যদি আজ আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ বা ইসরায়েলের মোসাদের ওপর কোনো দেশ নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলতো, তবে তারা কি সেটা মেনে নিত? নিশ্চয়ই নয়। তাহলে ভারতের ক্ষেত্রে কেন এই দ্বিচারিতা? ভারতের নিরাপত্তার প্রথম দেওয়াল। সেই দেওয়ালকে যদি আন্তর্জাতিক স্তরে কালিমালিপ্ত করা যায় বা তাদের অফিসারদের যাতায়াত ও আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়া যায়, তবে ভারতের বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে। আর ঠিক এটাই চাইছে ভারতের কিছু আন্তর্জাতিক শত্রু। তারা চাইছে ভারতের গোয়েন্দা সংস্থাকে অনিয়ন্ত্রিত সংস্থা হিসেবে চিহ্নিত করে বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে। এই পুরো বিষয়টির নেপথ্যে যে ডিপ স্টেট কাজ করছে, তারা চায় ভারত যেন সবসময় আমেরিকার একটি জুনিয়র পার্টনার হয়ে থাকে। কিন্তু ভারত যখন নিজের স্বার্থে স্বাধীন সিদ্ধান্ত নেয়, তা রাশিয়ার থেকে তেল কেনাই হোক বা নিজের নিরাপত্তা রক্ষা, তখনই এই ধরনের রিপোর্টগুলো ড্রয়ার থেকে বের করা হয়। এটি আসলে এক ধরনের ডিপ্লোম্যাটিক আনটুইস্টিং বা হাত মুচড়ে শিক্ষা দেওয়ার চেষ্টা। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ যখন ক্ষমতায় থাকেন, তখন এই ধরনের স্পর্শকাতর রিপোর্টগুলো ভারতের জন্য একটি বড় জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, বর্তমানের এই উত্তাল পরিস্থিতিকে যদি আমাদের আরও গভীরভাবে অনুধাবন করতে হয়, তবে শুধু আজকের নিউজ রিপোর্ট পড়লে চলবে না। আমাদের একটু ফ্ল্যাশব্যাকে অর্থাৎ ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। আমাদের বুঝতে হবে যে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর নিষেধাজ্ঞার এই যে খাড়া আজ আমেরিকা ঝোলাতে চাইছে, তা ভারতের জন্য কোনো নতুন বিষয় নয়। স্বাধীন ভারতে ইতিপূর্বে তিনবার এই সংগঠনটি নিষিদ্ধ হয়েছে। আর এই প্রতিটি ঘটনাই ছিল ভারতের রাজনীতির একটি বড় মোড়। প্রথমবার নিষেধাজ্ঞা আসে 1948 সালে। 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএসের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। যদিও পরবর্তীকালে আদালতের মাধ্যমে এবং তদন্তে প্রমাণিত হয় যে এই হত্যাকাণ্ডের সাথে সংগঠনের সরাসরি কোনো যোগ ছিল না, তবুও প্রায় 17 মাস সংগঠনটি নিষিদ্ধ ছিল। 1949 সালের জুলাই মাসে সর্দার প্যাটেল কিছু নির্দিষ্ট শর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেন। কিন্তু কেন আমেরিকা আজ এই কথা বলছে? কারণ তারা দেখাতে চায় খোদ ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়াই একসময় এই সংগঠনকে নিষিদ্ধ করেছিলেন। দ্বিতীয় কালো অধ্যায়টি আসে 1975 সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করেন। সেই সময় কোনো নির্দিষ্ট অপরাধ নয়, বরং রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য আরএসএস সহ আরও বেশ কিছু সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘ 2 বছর পর 1977 সালে যখন জরুরি অবস্থা শেষ হয়, তখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। মজার বিষয় দেখুন বন্ধুরা, আজ পশ্চিমী দুনিয়া যখন ভারতকে গণতন্ত্রের পতন নিয়ে লেকচার দেয়, তখন তারা এই জরুরি অবস্থার উদাহরণকে ঢাল হিসেবে ব্যবহার করে।
আর তৃতীয়বার এই ঘটনা ঘটে 1992 সালে। বাবরি মসজিদ ধ্বংসের ঠিক পরে তৎকালীন প্রধানমন্ত্রী পিবি নরসিংহ রাওয়ের আমলে আরএসএসকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা ছিল মূলত সাম্প্রদায়িক উত্তেজনা প্রমোশনের একটি কৌশল। 1993 সালে একটি ট্রাইব্যুনাল এই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে ঘোষণা করে, তা বাতিল করে দেয়। এখন প্রশ্ন উঠতে পারে, সুশোভন, আমেরিকার সাথে এই ইতিহাসের সম্পর্ক কি? বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে একটি অত্যন্ত গভীর ডিপ্লোম্যাটিক গেম প্ল্যান। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বা USCIRF এর মতো প্যানেলগুলো খুব ভালো করেই জানে যে ভারতের বর্তমান শাসক দলের মূল আদর্শিক ভিত্তি হলো এই আরএসএস। তারা যখন ট্রাম্পের কাছে এই নিষেধাজ্ঞার সুপারিশ করে, তখন তারা এই ঐতিহাসিক নথিগুলোকেও সাথে পাঠায়। তারা প্রমাণ করতে চায় যে ভারত নিজেই অতীতে তিনবার এই সংস্থাকে ইন্টারনাল সিকিউরিটির জন্য হুমকি হিসেবে দেখেছিল। তাই আজ যদি আমেরিকা নিষেধাজ্ঞা দেয়, তবে সেটা অযৌক্তিক নয়। আমেরিকা আসলে এই ঐতিহাসিক দায় বা হিস্টোরিক্যাল লেগেসিকে ভারতের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা ভারতের অভ্যন্তরীণ ফাটলগুলোকে আন্তর্জাতিক মঞ্চে বড় করে দেখাচ্ছে, যাতে ভারতের গ্লোবাল ইমেজ নষ্ট করা যায়। এটি স্রেফ একটি আইনি সুপারিশ নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে আন্তর্জাতিক আঙিনায় টেনে এনে ভারতের সার্বভৌমত্বকে ব্ল্যাকমেল করার একটি নিখুঁত ব্লুপ্রিন্ট। এবার আসি আসল চরিত্রে, ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি সবসময় অনির্দিষ্ট। তিনি কখনো ভারতকে গ্রেট ফ্রেন্ড বলেন, আবার কখনো ট্রেড অ্যাবিউজার বলে কটাক্ষ করেন। ট্রাম্পের আমলে আদর্শের চেয়ে বিজনেস ইন্টারেস্ট বেশি প্রাধান্য পায়। বাইডেন প্রশাসন এই ধরনের সুপারিশকে গুরুত্ব না দিলেও ট্রাম্প এই ফাইলটিকে ভারতের উপর প্রেশার ট্যাকটিক্স হিসেবে ব্যবহার করতে পারেন। যদি ভারত আমেরিকার কোনো বাণিজ্যিক শর্ত না মানে, তবে ট্রাম্প হয়তো এই নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে দর কষাকষি করবেন। ট্রাম্পের নীতি হলো আমেরিকা ফার্স্ট, আর তার জন্য তিনি যে কোনো মিত্র দেশের সঙ্গেও কঠোর হতে পারেন। বর্তমানে বিশ্ব রাজনীতিতে আরেকটি বড় সংকট হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে এই পথ দিয়ে জ্বালানি তেল সরবরাহ প্রায় বন্ধ। ট্রাম্প চেয়েছিলেন ভারত সেখানে তার নৌবাহিনী পাঠাক, কিন্তু ভারত নিজের স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে সেখানে সরাসরি যুদ্ধে জড়াতে অস্বীকার করেছে। এর ফলে ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ। তিনি সম্প্রতি একটি কড়া বার্তা দিয়েছেন, আই উইল রিমেম্বার। অর্থাৎ যারা এই বিপদে আমেরিকার পাশে নেই, তাদের তিনি মনে রাখবেন। আর ঠিক এই সময়ই এবং আরএসএস এর উপর নিষেধাজ্ঞার ফাইল তার ডেস্কে আসা কি কেবল কাকতালীয়, নাকি এটি ভারতকে বাধ্য করার একটি নতুন উপায়? পরিশেষে বলবো, ভারত এখন আর আগের মতো দুর্বল রাষ্ট্র নয়। রাশিয়ার থেকে তেল কেনা হোক বা S-400 মিসাইল সিস্টেম, ভারত প্রমাণ করেছে তারা কোনো চাপের কাছে মাথা নত করে না। কিন্তু আমেরিকার মতো একটি সুপার পাওয়ার যখন ভারতের গোয়েন্দা সংস্থা এবং একটি প্রধান আদর্শিক সংগঠনের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করে, তখন তা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন লবিস্টরা এবং কিছু অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্ট চাইছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিতে। কারণ রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, ভারতকে যেন কোনো অ্যাডভান্স উইপেন বিক্রি না করা হয়। এটি ভারতের প্রতিরক্ষা বা ডিফেন্স সেক্টরের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এই ফাইলে সই করবেন, নাকি এটি কেবল ভারতকে ডরানোর একটা কৌশল? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই জিওপলিটিক্যাল ক্রাইসিস সম্বন্ধে জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বাস্তব বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।